হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের ক্র্যাকার সিরিজ চলছে, ম্যাথমেটিক্সের ক্র্যাকার সিরিজের আজকে ক্লাস টেনের ফার্স্ট কোশ্চেন দেখো। 136 কোশ্চেন নাম্বার কি বলেছে? বলেছে এক ব্যবসায়ী একটি দ্রব্য 28% ক্ষতিতে বিক্রয় করেন। যদি তিনি দ্রব্যটি আরো 108 টাকা বেশি দামে বিক্রয় করতেন তবুও তার 19% ক্ষতি হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, লস হচ্ছিল, আগেও লস হচ্ছে, লস এখনো হচ্ছে, ঠিক আছে। আগে 28% লস হচ্ছিল, এখন কত লস হচ্ছে? এখন হচ্ছে 19%। 28% থেকে 19%-এর লস ইমপ্রুভমেন্ট হয়েছে কি হয়নি? আগে লস হচ্ছিল 28% লস, তাই আমি এটাকে মাইনাস লিখেছি। এখন লসটা কমে 19%-এ এসছে। আগে 28% হচ্ছিল, এখন 19% হচ্ছে। লস আগেও হচ্ছিল, লস এখনো হচ্ছে, কিন্তু কতটা কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে? ইমপ্রুভমেন্ট হয়েছে 9%-এর। খেয়াল করে দেখো, 28% থেকে 19% মানে 9%-এর ইমপ্রুভমেন্ট হয়েছে, মানে 9%-এর লসের যে হার সেটা 9% কমেছে, এতটা কমে গেছে। কেন 9% কমেছে? কারণ 108 টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। ওখানে পরিষ্কার বলেছে 28% ক্ষতি হচ্ছিল, যদি 108 টাকা বেশি দামে বিক্রি করে তাহলে 19%-এর ক্ষতি হচ্ছে। অর্থাৎ এই 9% যে কমেছে সেটার কারণ হচ্ছে 108 টাকা বেশি দামে বিক্রি করা। দ্রব্যটির ক্রয় মূল্য কত জিজ্ঞাসা করেছে। ক্রয় মূল্য কত হয়? 100%। আমাদের 100%-এর ভ্যালু বার করতে হবে। 9%-এর ভ্যালু 108, 1%-এর ভ্যালু 12, তাহলে একবারে 100%-এর ভ্যালু হবে 1200 টাকা। ঠিক আছে, 1200। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। এই যে এটা। নেক্সট 137 কি বলেছে? যদি এ বি এর থেকে 11.11% কম হয় তাহলে বি এর থেকে কত শতাংশ বেশি? আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, একদম শর্টকাটে করছি। 11.11% কম বলেছে। 11.11% মানে কত? 1/9। কম হলে কত হবে? 1/8 হবে, মানে 12.5% হবে কারেক্ট আনসার। অর্থাৎ 12.5% বেশি হবে। স্যার, যদি একদম বুঝে করতে চাই অঙ্কটা কিভাবে করব? এক তো আমি করেইছি এর আগে, তবু একবার আমি বলে দিচ্ছি। কার কার মধ্যে কথা হচ্ছে? এ আর বি এর মধ্যে কথা হচ্ছে। যেহেতু এ আর বি এর মধ্যে কথা হচ্ছে, তাই রেশিওতে আমরা লিখবো এ আর বি কে, ঠিক আছে। এ আছে এখানে আর এখানে আছে বি। আচ্ছা, এখানে কি বলেছে? এ বি এর থেকে 11.11% কম। 11.11%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/9। যার সাথে তুলনা সে থাকে নিচে। এর তুলনা হচ্ছে কার সাথে? বি এর সাথে। এখানে পরিষ্কার বলেছে এ বি এর থেকে 11.11% কম, বি এর থেকে, অর্থাৎ তুলনা বি এর সাথে হচ্ছে। বি যদি 9 ইউনিট হয় তাহলে এ কত? 1 ইউনিট কম। 1 ইউনিট কম হলে কত হবে? 8 ইউনিট। এবারে জিজ্ঞাসা কি করেছে? তাহলে বি এর থেকে কত শতাংশ বেশি? তাহলে বি এর সাইড থেকে দেখবো এ কে বেস করে, ঠিক আছে। বি কত ইউনিট বেশি এর থেকে? 1 ইউনিট বেশি। কার থেকে বলেছে? এর থেকে। সুতরাং তুলনা এর সাথে এ যাবে নিচে। পার্সেন্ট করবার জন্য 100% গুণ 1/8 মানে 12.5%, এতটা বেশি। এটা প্রপার অঙ্কটা, যেটা একবারে তোমরা শর্টকাটে আমি বলে দিলাম যে 11.11% কম বলেছে, শুধু মাথায় রাখার এতটুকু ব্যাপার আছে। আমি জাস্ট 11.11%-এর ফ্র্যাকশন ভ্যালু লিখবো 1/9। কম বলেছে 9 থেকে 1 মাইনাস, তাহলে 1/8, এতটা বেশি হবে পরেরটা। কারণ আছে তো দুজন, এ আর বি, একজন কম হলে আরেকজন বেশি হবেই। এখানে কে কম? এ এ বি এর থেকে কম। এ যদি কম হয় তাহলে বি বেশি হবে, কারণ দুজনই তো মাত্র লোক, এ আর বি, ঠিক আছে। এ যদি কম হয় তাহলে বি বেশি হবে। এ বলে দিয়েছি 11.11% কম। 11.11% মানে 1/9, কম হলে 1/8 হবে, 12.5%। যদি বেশি বলতো তাহলে 1/9 প্লাস 1 হয়ে যেত, 1/10 হয়ে যেত, অর্থাৎ বলতো 10% কম হয়ে যেত আনসার। বুঝা গেছে? নেক্সট দেখো। নেক্সট কি বলেছে? চিনির মূল্য 10% কমে যাওয়ায় 720 টাকায় 2 কেজি চিনি বেশি পাওয়া যায়। চিনির প্রকৃত মূল্য কত? আচ্ছা, চিনি বেশি কেন পাওয়া যাচ্ছে? কারণ এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট আছে, তাই তো। এখানে একদম পরিষ্কার জিনিস, এই জায়গাটা বুঝতে হবে তোমায়। চিনির মূল্য কমে যাওয়ার জন্য কেন বেশি পাওয়া যাচ্ছে? কারণ খরচটা কনস্ট্যান্ট আছে। এর আগেও করেছি আমরা। 10% চিনির মূল্য প্রাইস আর কোয়ান্টিটির গুণফলের ওপরে নির্ভর করছে এক্সপেন্ডিচার। খরচ কার উপরে নির্ভর করছে? প্রাইস আর কোয়ান্টিটির গুণফলের উপরে। প্রাইস কি হয়েছে? 10% কমেছে। এই যে প্রাইস আমি লিখছি 10% কমেছে, এই যে ইনিশিয়াল, এই যে ফাইনাল বা আগে পরে তোমরা লিখতে পারো। 10%-এর ভ্যালু 1/10, 10 থেকে কমে কত হয়েছে? 9 ইউনিট। তাহলে কোয়ান্টিটি বেশি তো পাওয়া যাবে। কতটা? 9 থেকে বেড়ে
10 ইউনিট এতটা পাওয়া যাবে, উল্টো উল্টি চলবে, 9 থেকে বেড়ে 10 ইউনিট। আচ্ছা, ইউনিটে 1 ইউনিট বেশি পাওয়া যাচ্ছে, আর রিয়ালিটিতে এই 1 ইউনিটের জন্য কত কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে? 2 কেজি চিনি বা 2 কিলো চিনি। ঠিক আছে। আচ্ছা, জিজ্ঞাসা করেছে প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য মানে আগেরটা। এইবারে 1 ইউনিটের ভ্যালু যদি 2 কেজি হয়, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত? 9 × 2 অর্থাৎ 18 কেজি। এই 18 কেজির জন্য আমাকে কত টাকা খরচ করতে হতো? 720 টাকা। প্রকৃত মূল্য মানে রেট জানতে চেয়েছে। রেট কিরকম ভাবে আসে? 18 কেজির দাম 720 টাকা, 1 কেজির যতটা দাম সেটাই হচ্ছে রেট। 18 কেজির দাম 720 টাকা হলে 1 কেজির দাম কত হবে? 4 18 72, 40 টাকা হবে আনসার। এই যে অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে। নেক্সট 139 দেখো, বলেছে দুটি সংখ্যা যথাক্রমে একটি তৃতীয় সংখ্যার থেকে 20% কম এবং 20% বেশি। দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার শতকরা কত ভাগ? তিনটে সংখ্যা আছে, এটা n1 আমি লিখছি, এখানে n2 আমি লিখছি, আর একটা লিখছি n3। তৃতীয় সংখ্যাটাকে 100 ভাবছি, প্রথম সংখ্যাটা কি বলেছে? তৃতীয় সংখ্যা থেকে কোথায় গেল? দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যার থেকে 20% কম আর 20% বেশি। তাহলে প্রথমটা তো 20% কম, অর্থাৎ এটা কত হবে? 80। আর দ্বিতীয়টা 20% বেশি হলে এটা কত হবে? 120 হবে। এবারে বলেছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার শতকরা কত ভাগ? এই যে দ্বিতীয় সংখ্যা 120, প্রথম সংখ্যার সাথে তুলনা, প্রথম সংখ্যা যাবে নিচে, পার্সেন্টে করবার জন্য 100% গুণ। ঠিক আছে। এখানে যদি আমি কাটি 4 দিয়ে 40 দিয়ে কাটলে এটা 40 দুগুণে 80, 40 100, 43 120, তার মানে 150% হচ্ছে। ঠিক আছে, 50 দুগুণে 100, 150%। এই যে অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে একটি আয়তক্ষেত্রের বাহু দুটির অন্তর 5 সেন্টিমিটার এবং পরিসীমা 22 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? বাহু দুটির অন্তর মানে l - b দেওয়া আছে 5, এটা 1 নম্বর দিয়ে রেখে দিলাম। পরিসীমা, পরিসীমা মানে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ এর মধ্যে আছে, মানে 2 × l + v 22 বলা আছে, অর্থাৎ l + b কত বলা আছে? 11। 2 নম্বর ইকুয়েশন। এবারে তার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের জন্য আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ বার করতে হবে, l × b করব তবে বেরিয়ে আসবে। আচ্ছা, আমি যদি 1 নম্বর আর 2 নম্বরকে যোগ করে দিই, তাহলে b আর b ক্যান্সেল আউট হয়ে যাবে। 2l এর ভ্যালু আসবে 11 5 16, l এর ভ্যালু আসবে 8। 2 নম্বর থেকে যদি b এর ভ্যালুটা বার করি, যেহেতু l এর ভ্যালু 8, তাহলে b এর ভ্যালু কত? 3। তাহলে ক্ষেত্রফল কত? 3 8 24, l × b এই যে 24 বর্গ সেন্টিমিটার, অপশন এ। ঠিক আছে। নেক্সট 141 দেখো, বলেছে একটি সংকর ধাতুতে 75% তামা এবং বাকি অংশ দস্তা। অন্য একটি সংকর ধাতুতে তামা 89%, 8% দস্তা, বাকিগুলি অশুদ্ধি। ঠিক আছে। কোন অনুপাতে উভয় সংকর ধাতু মিশ্রিত করতে হবে যাতে মিশ্রণে দস্তা 12% হয়? খুবই সোজা অঙ্ক, অ্যালিগেশনের অঙ্ক, পিওর অ্যালিগেশনের অঙ্ক। আমার তামা নিয়ে এখানে মাথা ঘামানোর কোনো ব্যাপারই নেই, আমার মাথা ঘামানোর ব্যাপার আছে দস্তা নিয়ে। কেন? কারণ ওপরে এইখানটাতে দস্তার পরিমাণ দেওয়া আছে। কিরকম ভাবে? 75% তামা, বাকি অংশ দস্তা, মানে কি 25% দস্তা। বাকি যেটা মেশানো যেটা হচ্ছে, সেখানে যেটা অ্যালয় আছে, সংকর ধাতু আছে, সেখানে তামা 89%, 8% দস্তা, এই দুটোকে মেশাবো, মিশিয়ে 12%-এর দস্তা করতে চাইছি। তো 12%-এর দস্তা যদি আমি এখানটাতে করতে চাই, তো আমি সিম্পলি দস্তার উপরে অ্যালিগেশন অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে। এটাকে আমি একটুখানি মোছাচ্ছি, তোমরা একটুখানি চেষ্টা করো। আচ্ছা, প্রথম যেটা অ্যালয় আছে মানে সংকর ধাতু যেটা বলা আছে, আমি সেটাকে লিখছি অ্যালয় 1। ঠিক আছে। অ্যালয় 1 এর মধ্যে দস্তা, দস্তা কতটা আছে? আমি কিন্তু এখানে দস্তার রেসপেক্টে অ্যালিগেশনটা অ্যাপ্লাই করছি, কারণ দস্তার কথাই বলা আছে এখানে। ঠিক আছে। আচ্ছা, দস্তা কতটা আছে? 75% তামা থাকলে দস্তা কত আছে? 25%। এই গেল। অ্যালয় 2 যেটা আছে, সেখানে দস্তা কতটা আছে? সেখানে দস্তা আছে তোমার 8%-এর। এই দুটোকে মেশাবো, মিক্সচার যেটা তৈরি হবে, সেখানে দস্তা কতটা থাকবে? সেখানে দস্তা বলেছে 12%। কোন রেশিওতে মেশাবো সংকর ধাতুগুলোকে, এটাই জিজ্ঞাসা করেছে। আচ্ছা, যতই আমি অ্যালিগেশনটা তোমার দস্তার উপরে অ্যাপ্লাই করি না কেন, মিশবে কিন্তু তামাও। বোঝা গেছে? কারণ এর মধ্যে তো কোনো কেমিক্যাল প্রসেস করা হয়নি যে তামা আর দস্তা আলাদা করে দেওয়া হয়েছে, এখানেও কোনো কেমিক্যাল প্রসেস হয়নি। সুতরাং মিলবে কি? সংকর ধাতুগুলো মিক্সচাপ হবে, মানে দস্তা যেই রেশিওতে মিশছে সেই রেশিওতে তামাও মিশছে, অর্থাৎ সেই রেশিওতে
অ্যালয় গুলো এসে মিশছে বা সংকর ধাতুগুলো এসে মিশছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। আচ্ছা, এবার আমি অ্যালিগেশন অ্যাপ্লাই করব, তার আগে আমাকে চেক করার ব্যাপার থাকে যে একটা বড় ডেটা, একটা মিড আর একটা ছোট এরকম থাকার কথা, তাই আছে। তিনটে ডেটা দেওয়া আছে, 4 নম্বর ডেটা রেশিওতে, কোন রেশিওতে অ্যালয় গুলোকে মেশানো হয়েছে আরাম করে আমরা এখানে পেয়ে যাব। যেই অ্যালিগেশন অ্যাপ্লাই করব সবসময় বড়টা থেকে ছোটটা মাইনাস হয়, অ্যালিগেশনের চ্যাপ্টারে আমরা করেছি। 12 থেকে 8 মাইনাস এখানে কত 4, আর 25 থেকে 12 মাইনাস এখানে কত 13, 4:13 এই রেশিওতে সংকর ধাতুগুলোকে মিশাতে হবে, তবেই গিয়ে তোমার 10টা হবে 12%। ঠিক আছে, 4:13, এই যে অপশন এ তোমার কারেক্ট আনসার হবে। বোঝা গেছে? নেক্সট দেখো, নেক্সট বলেছে 142-তে 10 বছর আগে বাবার বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল, 10 বছর পরে বাবার বয়স তার ছেলের দ্বিগুণ হবে। ঠিক আছে, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? আচ্ছা, দুটো কেস আছে, একটা 10 বছর আগে, 10 বছর আগে এইটার একটা গল্প, আরেকটা হচ্ছে 10 বছর পরে। ঠিক আছে, কমেন্ট সেকশন ভরিয়ে দিও না, হাতের লেখা খারাপ, আমি জানি হাতের লেখা খারাপ, একটু তোমাকে এইটা অ্যাডজাস্ট করে নিতে হবে। বোঝা গেছে? 10 বছর আগে আর 10 বছর পরে এই দুটো গল্প চলছে। 10 বছর আগে বাবার আর ছেলের বয়সের, এই যে ফাদার লিখছি আর এখানে সান লিখছি, 10 বছর আগে বাবার বয়স তার ছেলের বয়সের কত ছিল? 3 গুণ ছিল। ছেলে যদি 1 ইউনিট হয়, বাবা কত? 3 ইউনিট হয়ে বসে আছে। ঠিক আছে, 10 বছর পরে বাবার বয়স কত হবে? ছেলের বয়সের দ্বিগুণ। তো ছেলে যদি 1 ইউনিট হয়, বাবা কত হবে? 2 ইউনিট হবে। ভাই আগেও একই কথা বলেছি, 10 বছর আগে 10 বছর পরে দুজনের বয়সের ডিফারেন্স কত? এখানে 10 বছর আগে থেকে 10 বছর পরের ডিফারেন্স হচ্ছে এখানে বয়সে 20 বছরের ডিফারেন্স, 20 ইয়ার্স। বোঝা গেছে? 10 বছর আগের কথা হচ্ছে, দেন আবার 10 বছর পরের কথা হচ্ছে, তাহলে এখানে 20 ইয়ার্স এর ডিফারেন্স। আর এখানে ইউনিটের ডিফারেন্স সমান সমান হওয়ার কথা, হয়েছে কিনা দেখি। 3 থেকে 2 কমে গেছে, 1 থেকে 1 বাড়েওনি কমেওনি, তাহলে এখানে ঠিক নেই। ঠিক করতে হবে, ঠিক করার জন্য তোমরা জানো ওপরের ডিফারেন্স নিয়ে নিচে গুণ, নিচের ডিফারেন্স নিয়ে ওপরে গুণ। ওপরে 3 আর 1 এর ডিফারেন্স তো 2, নিচে 2 গুণ করতে হবে, তাহলে নিচে 2 আর 1 এর ডিফারেন্স কত আছে? 1ই আছে, সুতরাং ওপরে গুণ করাও যা, না গুণ করাও তাই। ঠিক আছে, তো একবারে আমরা যদি এখানে গুণ করে ফলাফল লিখি, তাহলে 2 দুগুণে 4 ইস্টু কত হবে? 2, 4:2 এর হবে রেশিও। এবারে দেখো, 3 থেকে 4 ফাদার 1 ইউনিট বেড়েছে, 1 থেকে 2 সান 1 ইউনিট বেড়েছে, আর এই 1 ইউনিটের ভ্যালুই হচ্ছে তোমার 20 বছর, 20 ইয়ার্স। বোঝা গেছে? তাদের বর্তমান বয়সের অনুপাত জানতে চাইছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 20 ইয়ার্স হয়, আমি এখানেও বের করতে পারি গুণ করে, কিংবা এখানেও গুণ করে করতে পারি। যদি এখানে করি, এই রেশিওতে গুণ করি, তাহলে এটা কবেকার বয়স হবে? এটা 10 বছর বাদে বয়স হবে এটা। বোঝা গেছে? 10 বছর বাদে বয়স এটা হবে। 10 বছর বাদে যদি এইখান থেকে বার করি, তাহলে আমাকে প্রেজেন্ট এজের জন্য 10 10 করে মাইনাস করতে হবে, তো সেটাই আমি করব। কিংবা এখানে এখানে যদি বসিয়ে দিই, তাহলে ওটা 10 বছর আগে ওই বয়সটা ছিল, প্রেজেন্ট এজের জন্য 10 10 করে যোগ করতে হবে, যেটা খুশি সেটা করো। তাহলে এখানে দেখো, 1 ইউনিটের ভ্যালু 20 বছর, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? 4 ইন্টু 20 মানে 80 ইয়ার্স। এটা 10 বছর বাদে বাবার বয়স হবে। ঠিক আছে, আচ্ছা ছেলের বয়স কত? 2 ইন্টু 20 মানে 40 ইয়ার্স। এটা 10 বছর বাদে ছেলের বয়স হবে। প্রেজেন্ট এজের রেশিও জানতে চাইছে পিতার পুত্রের। প্রেজেন্ট এজে তাহলে 10 10 করে কম হবে, -10, এটাও -10 যদি আমরা করি, তাহলে আলটিমেটলি যেটা রেশিও দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এখানে 170 ইস্টু কত 30-এর, মানে রেশিও যেটা দাঁড়াচ্ছে সেটা 7:3, এতটা রেশিও দাঁড়াচ্ছে। এই যে অপশন বি তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। নেক্সট 143 দেখো, এটা আমি মুছে দিচ্ছি, তোমরা পজ করে নিও পরে। 143 কি বলেছে? কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24 এবং 32 দ্বারা বিভাজ্য? এক তো 16, 24 আর 32 দ্বারা বিভাজ্য যদি আমাকে সংখ্যা বার করতে হয়, তাহলে সবার আগে আমাকে 16, 24 আর 32-এর বার করতে হবে এলসিএম। আগে আমি এলসিএম বার করি। 16, 24 আর 32-এর এলসিএম কত হবে? এরকম করেই করি, আমার তো এটাই ভালো লাগে। ঠিক আছে, যখন কোনো কিছু থাকে না তখন এটাই সব থেকে ভালো। 16 দিয়ে 8 দিয়ে কাটছি, চলো। 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32। ফার্দার যদি 2 দিয়ে করি, তাহলে 2 1 2, এখানে 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 8 48, 48 দুগুণে 96।
এবার 96 দিয়ে কোনটা বিভাজ্য আমরা সেটা দেখে নেবো, ঠিক আছে। 96 দিয়ে 324 কি যাচ্ছে? 324 96 ইন্টু 4, 400 হতো না, এত দূরে যাবে না। আচ্ছা, 96 ইন্টু 6, 96 ইন্টু 3 মানে 3 9 27, 270 না, এটাও হচ্ছে না। 96 ইন্টু 3 কত হচ্ছে? 3 9 27 আর 3 6 18, 288, 288, এটাও হচ্ছে না, ঠিক আছে। ইউনিট ডিজিট দিয়ে দেখলে এবার 576 কে দেখতে হবে। 96 ইন্টু 6 যদি হয় তাহলে 6 9 54 আর 6 6 36, হ্যাঁ 576 হবে তোমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 96 দিয়ে বিভাজ্য হতে হবে, কেন? কারণ এলসিএম আমাদের কত বেরোলো? এলসিএম বেরোলো হচ্ছে তোমার 96, 96 দিয়ে বিভাজ্য একটাই 576, এটা হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, একটি বাসের গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়ানো হলে 72 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট সময় কম লাগে, বাসটির প্রাথমিক গতিবেগ কত? বাসটির প্রাথমিক গতিবেগ আমরা জানি না। তোমাদের আগের দিন একটা সূত্র ইন্ট্রোডিউস করেছিলাম, মনে আছে? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিডের গুণফল ডিভাইডেড বাই স্পিডের ডিফারেন্স ইন্টু টাইমের ডিফারেন্স। ওই সূত্র দিয়ে করলেই আমাদের এই অঙ্কটা সুবিধা হবে। আমি টাইম অ্যান্ড ডিস্টেন্সে এখনো পর্যন্ত দুটোই মাত্র সূত্র ইন্ট্রোডিউস করেছি, একটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, আরেকটা এই যে এইটা তোমাদের কাজে দেবে। কেন? কারণ প্রাথমিক গতিবেগ বার করতে হবে, সেটাই জানি না। বোঝা গেছে? আচ্ছা, ডিস্টেন্স ইকুয়াল টু কি বলেছিলাম? এই যে স্পিডের গুণফল v1 ইন্টু v2 প্রাথমিক বেগ আর নতুন বেগ ডিভাইডেড বাই স্পিডের ডিফারেন্স v1 মাইনাস v2 ইন্টু টাইমের ডিফারেন্স t1 মাইনাস t2। আশা করি এই সূত্রটা তোমাদের মনে আছে। এইটা খুব কার্যকরী সূত্র এই এই টাইপের অঙ্কগুলোর জন্য, ঠিক আছে। চলো, ডিস্টেন্স কি বলেছে এখানে? একটি বাসের গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়ানো হলে 72 কিলোমিটার দূরত্ব, মানে এখানে ডিস্টেন্স যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 72, 10 কিলোমিটার বাড়ানো হয়েছে। আগের স্পিড আমরা জানি না, আগের স্পিড যদি ভি হয়ে থাকে তাহলে এখন কত হয়েছে? ভি প্লাস 10। আশা করি এইটাতে কারোর কোনো অসুবিধা নেই। ডিভাইডেড বাই স্পিডের ডিফারেন্স তাহলে কত হবে? ভি থেকে স্পিডের ডিফারেন্স মানে ভি থেকে ভি প্লাস 10 যদি হয়ে থাকে তাহলে স্পিডের ডিফারেন্স কত হলো? 10 হলো মাত্র, ঠিক আছে। ইন্টু টাইমের ডিফারেন্স কত? 36 মিনিট কম সময় লাগছে। 36 মিনিট মানে ঘন্টায় যদি কনভার্ট করি তাহলে 36 ডিভাইডেড বাই 60, ঠিক আছে। 36 ডিভাইডেড বাই 60। এইবার আমরা কাটাকুটি করে দেবো। 36 দুগুণে 72, ঠিক আছে। আর কি যাচ্ছে? আর কিছুই যাচ্ছে না। তাহলে ভি ইন্টু ভি প্লাস 10 ইকুয়ালস টু কত? 10 ইন্টু 2 মানে 20, আর এটাকে আমি 60 হিসাবেই রেখে দিলাম। এখন আমি অপশন টেস্ট করব যে অপশন থেকে কোন ডেটা এখানে বসাবো যাতে করে এই দুটো গুণ হয়ে এই 20 ইন্টু 60 আসে। আচ্ছা, 20 ইন্টু 60 মানে কিন্তু 1200, এইভাবেও ভাবা যেতে পারে 1200। এখন আমার 1200 দরকার, কিভাবে করব? 1200-র জন্য আমার মনে হয় এই যে অপশন সি বসাতে হবে, 30 কিলোমিটার প্রতি ঘন্টা। কেন? কারণ ভি এর ভ্যালু যদি আমরা 30 এখানটাতে বসাই তাহলে 30 প্লাস এখানে কত আসবে? এখানে 30 প্লাস 10 মানে 40 আসবে। 30 ইন্টু 40 মানে তো 1200 আসে, সুতরাং স্যাটিসফাই করে যাচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। এইটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 145 দেখো, বলেছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 22 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা, খুবই সোজা অঙ্ক। আমাদের একটাই সূত্র আছে, সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, সেই সূত্র দিয়ে এখানে হয়ে যাবে। আচ্ছা, একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে প্লাস দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্যও কিন্তু অতিক্রম করছে। আমি প্রথম ট্রেনটার দৈর্ঘ্য কি বলে দিয়েছে? আচ্ছা, প্রথম ট্রেনটির দৈর্ঘ্য বলেছে 125 মিটার, তাহলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য আমি জানি না, সেটাকে আমি ভাবছি এল। আমাদের জানো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এই একটাই মাত্র সূত্র এখানে আছে। আচ্ছা, ডিস্টেন্স কতটা বলেছে? প্রথম ট্রেনটার দৈর্ঘ্য কত? 125, দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য আমি এল ভাবছি, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য চলে এলো, কারণ ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করা মানে নিজের দৈর্ঘ্য প্লাস পরের ট্রেনটার দৈর্ঘ্য, দুটোকেই ক্রস করা, ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। স্পিড কি? এখানে রিলেটিভ স্পিড হবে। একই দিকে গতিশীল বলেছে, একটা 40 কিলোমিটার একটা 22 কিলোমিটার প্রতি ঘন্টা, একই দিকে গতিশীল হলে রিলেটিভ স্পিড কি হবে? 40 মাইনাস 22, একবারে মাইনাস করে লিখতে পারো, কিংবা তোমরা চাইলে এরকম ভাবেও লিখতে পারো। আচ্ছা, কিলোমিটার পার আওয়ারে আছে, মিটার পার সেকেন্ড করবার জন্য কি করতে হবে? 5/18 দিয়ে গুণ, 5/18 দিয়ে গুণ করলাম, ইন্টু টাইম কত বলেছে? 1 মিনিট। আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ডস,
তাহলে 60 সেকেন্ড সেখানে আমি গুণ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা 125 প্লাস এল যেমন আছে রেখে দিলাম, 40 মাইনাস 22 মানে 18, 18 ইন্টু 5/18 ইকুয়ালস টু ইন্টু কত 16, 18 আর 18 তো কেটে যাচ্ছে, 5 6 30, 300, তাহলে এল প্লাস 125 এর ভ্যালু কত ইকুয়ালস টু 300, তাহলে এল এর ভ্যালু কত 175, 175 ইজ দ্য কারেক্ট আনসার, এই যে অপশন বি, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। দেখো নেক্সট 146 কি বলেছে, একটি নৌকার স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিলোমিটার? একটাই সূত্র বলেছিলাম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। একটা স্রোতের অনুকূলে আর একটা স্রোতের প্রতিকূলে, স্রোতের অনুকূলে কতটা সময় লাগছে, কতটা ডিস্টেন্স আমরা জানি না, ডি রেখে দিলাম। স্পিড রিলেট, তোমার এখানে স্রোতের অনুকূলে স্পিড কি হয়, ভিবি প্লাস ভিসি, ভিবি হচ্ছে বোটের স্পিড প্লাস কারেন্টের স্পিড, এই দুটো কাজ করে ভিবি প্লাস ভিসি ইন্টু টাইম কত লাগছে, টাইম লাগছে 4 ঘন্টা। তাহলে একবারে যদি আমি করে দিই ডিস্টেন্স বাই ভিবি কত সেটা আমাকে বার করতে হবে, ভিসি বলা আছে স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার আওয়ার ইকুয়ালস টু কত, এটা 4। এখান থেকে ডিস্টেন্স যদি আমরা বার করতে চাই সেটা হবে, আচ্ছা এটাকে এরকমই রেখে দিই, পরে আমরা কাজে লাগাবো যেরকম লাগবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা কি বলা আছে, আরেকটা বলা আছে স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় অতিক্রম করতে হচ্ছে ওই একই ডিস্টেন্স, তাহলে ওই সেম ডিস্টেন্স কি হবে, আমরা চেঞ্জ করে নিই কালিটাকে। স্রোতের প্রতিকূলে কি হচ্ছে, ডিস্টেন্স ডিভাইডেড বাই, তাহলে একবারে লিখবো ভিবি মাইনাস ভিসি মানে 2 ইকুয়ালস টু কত বলা আছে, 5 বলা আছে। আচ্ছা একবারে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে ডি এর ভ্যালু বার করে দিই, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান করে নেব। ডি এর ভ্যালু এখান থেকে কত আসছে 5 ভিবি মাইনাস 5 দুগুণে 10, আর এখান থেকে ডি এর ভ্যালু কত বেরোবে, এখান থেকে ডি এর ভ্যালু বেরোচ্ছে 4 ভিবি প্লাস 4 দুগুণে 8, ঠিক আছে। আচ্ছা দুটোই ডিস্টেন্স, এটাও ডিস্টেন্স এটাও ডিস্টেন্স, তাহলে দুটোই ডিস্টেন্সকে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা এখন সমান করে দেবো, অর্থাৎ 5 ভিবি মাইনাস 10 ইকুয়ালস টু 4 ভিবি প্লাস 8, ঠিক আছে। এপাশে যদি ভিবি নিয়ে চলে আসি তাহলে ভিবির ভ্যালু কত হবে, 10 প্লাস 8 মানে 18। কি জানতে চাইছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিলোমিটার, মানে ডিস্টেন্স জানতে চাইছে। তাহলে যে কোনো একটা ডিস্টেন্সে আমরা বসিয়ে দেবো, কোথায়, এখানেই বসিয়ে দিই। চলো ডিস্টেন্স কত দাঁড়াবে, তাহলে এখানে এখানে যদি ভিবির ভ্যালু বসাই, ডিস্টেন্স ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, 5 5 18 90, 90 মাইনাস 10 মানে 80 কিলোমিটার, এতটা হচ্ছে ডিস্টেন্স, এই যে অপশন ডি, ঠিক আছে। এখানেও বসাতে পারতে, 4 18 72 বেরোতো প্লাস 8 80 বেরোতো, ঠিক আছে। নেক্সট দেখো বলেছে একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল যদি 44 বর্গ সেমি হয়, যদি উচ্চতা 2 সেমি হয় তবে এর ব্যাস কত? আচ্ছা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো আশা করি। আচ্ছা দেখো একবার, একটা চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h, 2πr/h, সেটার ভ্যালু দেওয়া আছে 44, এইচ এরও ভ্যালু দেওয়া আছে, উচ্চতা বলে দিয়েছে 2। আচ্ছা এক তো 2 ইন্টু পাই, পাই মানে একবারে 22-এর 7 লিখে দিচ্ছি, ঠিক আছে, ইন্টু কত 22-এর 7 ইন্টু আর আমাকে বার করতে হবে, এইচ কত বলা আছে 2 বলা আছে, ইকুয়ালস টু কত 44, 22 দুগুণে 44, তার মানে এই যে 22 আর 2 আর এদিকে 44 একবারে কেটে দিলাম, তাহলে আর এর ভ্যালু কত 7/2। ব্যাস জানতে চেয়েছে, ব্যাস মানে 2r হবে, ডায়ামিটার আর এর ডাবল, অর্থাৎ 2r বা ব্যাস হচ্ছে তোমার 7 সেন্টিমিটার, সেন্টিমিটার আছে, হ্যাঁ 7 সেন্টিমিটার, এই যে অপশন ডি কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো বলেছে একটি ঘড়িতে 7টার ঘন্টা বাজতে 12 সেকেন্ড সময় লাগে, 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে, 14 সেকেন্ড সময় লাগবে, এটা অপশন বি কারেক্ট আনসার। কিরকম ভাবে স্যার, ভাই 7টার ঘন্টা বাজতে ইন্টারভ্যাল কতগুলো, 6টা ইন্টারভ্যাল, ডং ডং এই যে শব্দটা হবে, 2টো ঘন্টা বাজতে ইন্টারভ্যাল কটা, একটা, 3টে বাজতে 2টো, তাহলে 7টা ঘন্টা বাজতে কটা ইন্টারভ্যাল হচ্ছে, 6টা, এই 6টা ইন্টারভ্যালের জন্য সময় লাগছে 12 সেকেন্ড,
তাহলে 8টার ঘন্টা বাজতে গেলে ইন্টারভ্যাল কটা হবে? 7টা, 7টার জন্য লাগবে 14 সেকেন্ড, সোজা অঙ্ক। নেক্সট 149 দেখো, বলেছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে একটি নির্দিষ্ট সময়ে মূলধন এবং সুদ আসলের অনুপাত হচ্ছে 4:5। 3 বছর পরে একই সুদের হারে মূল এবং সুদ আসলের অনুপাত হয় 5:7। সুদের হার কত? সুদের হারের জন্য আমাদের তো একটাই মাত্র সূত্র আছে, বা আমরা সূত্র ছাড়াও করেছি, বাট প্রিন্সিপাল আমাদের লাগবে। ঠিক আছে, প্রিন্সিপালের জন্য এখানে একটুখানি খেয়াল করো। তোমার কোনো একটা সময়ের রেশিও ছিল 4:5 এর, কার? প্রিন্সিপাল আর অ্যামাউন্টের। 3 বছর বাদে এই রেশিওটা কত হয়ে যাচ্ছে? 5:7। ভাই সিম্পল ইন্টারেস্টে যখন চ্যাপ্টার ওয়াইজ করি তখন আমরা বলেছিলাম যে সিম্পল ইন্টারেস্টে কখনো প্রিন্সিপাল কিন্তু চেঞ্জ হয় না, প্রিন্সিপাল অলওয়েজ কনস্ট্যান্ট। ঠিক আছে, প্রিন্সিপাল অলওয়েজ কনস্ট্যান্ট। প্রিন্সিপাল কি এখানে কনস্ট্যান্ট আছে? না, প্রিন্সিপাল কনস্ট্যান্ট নাই। তাহলে সবার আগে প্রিন্সিপালকে কনস্ট্যান্ট বানাতে হবে। দেখো, প্রথমে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কত ছিল? 4:5। 5 বছর, 3 বছর বাদে, ঠিক আছে, আফটার 3 ইয়ার্স, আফটার 3 ইয়ার্স 3 বছর বাদে কি হয়ে যাচ্ছে রেশিওটা? রেশিও হয়ে যাচ্ছে 5:7। প্রিন্সিপাল কনস্ট্যান্ট থাকার কথা, কনস্ট্যান্ট নেই। 4 আর 5-এর এলসিএম, এখন প্রিন্সিপালকে কনস্ট্যান্ট বানাতে গেলে কি করব? 4 আর 5-এর এলসিএম বানাবো। 4 আর 5-এর এলসিএম কত? 4 আর 5-এর এলসিএম হচ্ছে 20। তাহলে 20 বানানোর জন্য প্রথমটাকে গুণ করে দেবো 5 দিয়ে, আর পরেরটাকে গুণ করে দেবো 4 দিয়ে। তাহলে যেটা রেশিও দাঁড়াবে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের, সেটা হচ্ছে 4×5 20, 5×5 25, আর এটা 3 বছর বাদে কত হচ্ছে? 4×5 20, 4×7 28। তাহলে দেখো প্রিন্সিপাল তোমাদের কনস্ট্যান্ট হয়ে গেছে, কিন্তু অ্যামাউন্টে যেটা হয়েছে 25 থেকে সেটা কত হয়েছে? 28। 25 থেকে 28 হয়েছে মানে কত ইউনিট বেড়েছে? 3 ইউনিট। 3 ইউনিট বেড়েছে মানে কি? 3 ইউনিট ইন্টারেস্ট এসে ঢুকেছে। 3 ইউনিট ইন্টারেস্ট কত দিনে ঢুকেছে? 3 বছরে। কেন? কারণ এই যে 3 বছর বাদে এই রেশিওটা হচ্ছিল 5:7 এর রেশিও। বোঝা গেছে? অর্থাৎ এই যে ইন্টারেস্টটা এসছে এখানে 3 ইউনিট, সেটা কত বছর বাদে? সেটা হচ্ছে 3 ইয়ার্স বাদে। তাহলে আই ইকুয়ালস টু পিআরটি বাই 100 এখন আমরা ইউজ করে দেবো। আই কত? 3। আই ইকুয়ালস টু পিআরটি বাই 100। আই কত? এই যে 3। পি কত? 20। আর আমাকে বার করতে হবে টি কত? 3 বছর ডিভাইডেড বাই 100। 3 আর 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 5 20 100, অর্থাৎ আর এর ভ্যালু 5, আর পার্সেন্টের ভ্যালু 5%। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে তোমার অপশন সি 5%। আশা করি বোঝা গেছে। লাস্ট অঙ্ক আজকে দেখো 150। বলেছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে মোট ভোটারের 22.5% ভোট দানে অংশগ্রহণ করেননি। 100টি পোল্ড ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। আচ্ছা, পোল্ড ভোট কথাটার মানে যেই ভোটটা অলরেডি কাস্ট করা হয়ে গেছে, পড়েছে, কোনো কারণে সেটা ক্যান্সেল হয়েছে টেকনিক্যাল কিছু ফল্টের জন্য। আগে যখন তোমার ব্যালট পেপারের মধ্যে হতো, তখন ব্যালট পেপারের মধ্যে লোক এমনভাবে সিল মারতো কোন প্রার্থীকে ভোট দিয়েছে বোঝা যায়নি। ঠিক আছে, তো সেটা ক্যান্সেল হয়ে গেল। এখন ইভিএম আসার পরে কি হয়, ওই বাটন প্রেস করার পরে আমাদের একটু 7-8 সেকেন্ড অপেক্ষা করতে হয় ওই তোমার সাউন্ডের জন্য। অনেকের সেই পেশেন্সটা থাকে না, বা অনেকে সেটা বোঝে না, 2-3 বার বাটন প্রেস করে দেয়। তো সেই কারণে ওই যে এক্সট্রা ভোটগুলো ক্যান্সেল হয়ে যায়। তো এরকম 100খানা ভোট যেগুলো পড়েছে সেটা নষ্ট হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং বিজয়ী মোট বৈধ ভোটের 60% পেয়েছেন এবং 600 ভোটে জয়ী হয়েছেন। জয়ী হওয়া মানে এতটা লিড দিচ্ছে, তার যে নিয়ারেস্ট রাইভাল আছে, এখানে যদিও দুজনই আছে, তার নিয়ারেস্ট রাইভালের কাছ থেকে সে 600 বেশি ভোট পেয়ে জিতেছে, ওটা মার্জিন। তাহলে মোট ভোট কত সেটা জানতে চাইছে। আচ্ছা, আগের দিনের মতন 22.5%কে সবার আগে আমাদেরকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। 22.5% মানে এটা 10% প্লাস 12.5%। দেখো তো বোঝা গেছে কিনা এটা? 10% মানে তো 1/10, আর 12.5% মানে 1/8। তাহলে এলসিএম 8 10 80, এখানে 8 প্লাস 10 মানে 18/80, 18/80 ইকুয়ালস টু 9/40। তার মানে 22.5%-এর আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা ফ্র্যাকশন ভ্যালু কত? 9/40। ঠিক আছে, আশা করি তোমরা এই পার্টটা বুঝেছো। এটা 9/40। আমাদের এতটুকু জানলেই ব্যাস গল্প শেষ। এটাই অনেকের অসুবিধা হবে যে 22.5%-এর ভ্যালুটা কি হবে স্যার। আচ্ছা,
এবারে টোটাল ভোটার ফি আগে যেরকম করি আমরা, 9/40 যদি ক্যান্সেল হয়ে থাকে তাহলে আছে কত, 31/40, 40 থেকে 9 বাদ দিলে 31, ঠিক আছে। এই ভোট পড়েছে, ভোটদানে এরা অংশগ্রহণ করেছে, তার মধ্যে 100খানা ভোট ক্যান্সেল হয়ে গেছে, তাই 100 মাইনাস করলাম। এটা এক্সাক্ট ডেটা, তাই আমরা এটাকে ব্র্যাকেট করে মাইনাস করেছি, ঠিক আছে। আচ্ছা, বিজয়ী মোট বৈধ ভোটের, এটাই টোটাল বৈধ ভোট, এই বৈধ ভোটের কি বলেছে 60% পেয়েছে, তাহলে লুজার কতটা পেয়েছে 40%। উইনার যদি ভাই 60% পায় তাহলে লুজার কত পাচ্ছে, লুজার পাচ্ছে 40%। ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 20%-এর ডিফারেন্স, ঠিক আছে। আর এই 20%-এর, এই ভোটের 20%-এরই ভ্যালু কত, 600। কেন, কারণ এতটা ভোটে জিতেছে। কেন ডিফারেন্স নিচ্ছি, কারণ ওই 600 ভোটটা হচ্ছে লিড, এটার 20% মানে 1/5, সেটার ভ্যালু কত 600, এটার ভ্যালু কত 600। তাহলে একবারে যদি আমরা গুণ করে দিই 505 ইন্টু 600 কত 3000, ঠিক আছে। তাহলে ভি ইন্টু 31/40 মাইনাস 100 ইকুয়ালস টু কত 3000। আমি এই ক্যালকুলেশনটা করতে চাই না, তোমাদের জন্য আমি করে দেখাচ্ছি। 100 ওপরে গেলে 3100 হবে, তাহলে ভি ইন্টু 31/40 ইকুয়ালস টু কত 3100। 31 দিয়ে এটাকে কাটলে এটা হবে 100, তাহলে ভি এর ভ্যালু 40 ইন্টু 100 মানে 4000, ঠিক আছে 4000। এই যে অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই ছিল আজকের ক্লাস, 15 কোশ্চেন্স আমরা করে কমপ্লিট করে দিলাম। আচ্ছা, অলরেডি আমাদের টেলিগ্রামের যে চ্যানেল আছে সেখানে কিন্তু আমি শিট আপলোড করে দিয়েছি, ঠিক আছে। যেগুলো ক্লাস চলছে সেই শিটগুলো আপলোড হয়ে গেছে, যেগুলো কিছু বাকি আছে 2-1টা ক্লাসের, মানে এই সপ্তাহেরটা, সেটাও আপলোড হয়ে যাবে এই সপ্তাহের ক্লাসের পরে। তোমরা কিন্তু ডিউ রেখো না, ভোট মিটলেই পরীক্ষা হওয়ার কথা আছে, কানাঘুষো শোনা যাচ্ছে, ঠিক আছে। তো 4 জুন রেজাল্টের পরে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার খুব চান্স আছে ডাব্লিউবিপি কেপির, তো একদম প্রিপারেশন ঢিল দিও না, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।